নমস্কার, আমি ডক্টর শুভেন্দু ঘোষ বলছি কলকাতা থেকে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে, এর আগে একটা ভিডিও করেছিলাম, বর্ষাকালে বৃষ্টিতে ভেজার পর বা ঠান্ডা হাওয়া লাগার পর যদি সর্দি, কাশি, হাঁচি, জ্বর এই সমস্ত প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে তার হোমিওপ্যাথিক চিকিৎসা কী আছে এবং কি কি হোমিওপ্যাথি ওষুধ আমাদের ট্রিটমেন্ট করতে লাগে, সেই সব ওষুধ নিয়ে কিছু আলোচনা করেছিলাম এর আগের একটা ভিডিওতে। আজকে তারই সেকেন্ড পার্টটা আজকে আলোচনা করতে চলেছি। প্রথমে আসি বেলেডোনা। এই ওষুধটা বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে বা বৃষ্টিতে ভেজার পর বা ঠান্ডা ওয়েদারে, বর্ষার ঠান্ডা হাওয়া লেগে যদি কারো সর্দি, হাঁচি, কাশি, মাথা যন্ত্রণা, জ্বর এই সমস্ত প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে এটা একটা খুব ভালো ওষুধ, যেটা আমরা পেশেন্টকে দিয়ে থাকি। কী সিমটম থাকলে বা কী লক্ষণ থাকলে পেশেন্টকে এই ওষুধটা দেওয়া যাবে সেটা বলছি। প্রথমে কারণটা তো বললাম যে বৃষ্টিতে ভেজার পর যদি তার ঠান্ডা লাগে, সর্দি কাশি হয় বা জ্বর হয়, কারণটা বললাম ঠান্ডা লাগা। আর কি সিমটম, কি লক্ষণ দেখলে বেলেডোনা দেবো? পেশেন্টের মধ্যে যদি জ্বর থাকে বা মুখ, চোখ, জিভ, আলজিভ, ফ্যারিংস, টনসিল এ সমস্ত লাল দেখাবে, অর্থাৎ চোখ লাল, জিভ লাল, তার ফ্যারিংসে ইনফ্লামেশন হওয়ার পর ফ্যারিংসটা লাল, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, টনসিলে ইনফ্লামেশন হলে টনসিলাইটিস, এবং আলজিভটাও লাল। এবং টনসিল যখন হয় তার ডান দিকে টনসিলটা বেশি এফেক্ট করে বেলেডোনা পেশেন্টের ক্ষেত্রে। তাহলে প্রথম সিমটম হচ্ছে তার সমস্ত সিমটম লাল, এটা একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে যেখানে লাল সেখানেই ব্যথা। ব্যথাটা কীরকম? দপ 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 করবে। যেখানে লাল সেখানে ব্যথা, সেখানে জ্বালা, একটা জ্বালা সেন্সেশন থাকবে। অর্থাৎ চোখ লাল, গলা লাল, টনসিল লাল, আলজিভ লাল, তার সঙ্গে ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, মাথাটা যন্ত্রণা করবে, দপ 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 করবে। টাইট ব্যান্ডেজ করলে, দড়ি দিয়ে টাইট করে বাঁধলে বা টিপে ধরলে তার আরাম হবে। আর কি হবে? গলায় ব্যথা হলে সে কিছু খেতে পারবে না, সে যা খাবে গরম খাবার খাবে, গরম লিকুইড খাবার খাবে, তবে সে গিটতে পারবে। কারণ গলায় ব্যথা, ফ্যারিঞ্জাইটিস আছে, টনসিলাইটিস আছে, কি খেতে পারবে না, বাচ্চারা তো খেতে চাইবে না, তখন তাকে লিকুইড খাবার, গরম গরম খাবার দিলে সে খেতে চাইবে। আর এর যে সমস্ত প্রবলেম দেখা দেবে বেলেডোনা পেশেন্টের ক্ষেত্রে, হঠাৎ করে হবে। দিনের বেলা বৃষ্টিতে ভিজলো, রাত্রে ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে হঠাৎ করে তার কাশি শুরু হয়ে যাবে, এবং কাশতে 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 তার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এবং
কাশির সঙ্গে তার চোখ মুখ লাল হয়ে যাবে, তারপর তার জ্বর আসতে পারে। জ্বর যে আসবে এই দেখছেন 99, তারপরে দেখছেন 100, তারপর দেখছেন 101, 102, 103, 104, এভাবে হু হু করে তার জ্বরটা বাড়তে থাকবে। আর দেখবেন হাঁচি আরম্ভ হচ্ছে, হঠাৎ করে হাঁচি আরম্ভ হয়ে গেল, হাসতে 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 তার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। মানে তার সমস্ত সিমটমগুলো হঠাৎ করে আসবে এবং হঠাৎ করে যাবে, সমস্ত সিমটম। আর এই সিমটমগুলো প্রচণ্ড আকারে দেখা দেবে। আর আর কি হবে, আর যে মাথা যন্ত্রণা যে হবে, শুয়ে থাকলে তার মাথা যন্ত্রণা বৃদ্ধি হবে, শুলে তার মাথা যন্ত্রণা বাড়বে, যার ফলে সে শুতে পারবে না। কী হবে, শোবে হাফ ইরেক্ট পজিশন, মানে কার্ভ হয়ে শোবে, মানে মাথার বালিশটা উঁচু করে সে শুতে চাইবে। মাথার বালিশটা উঁচু করে শুলে তবে সে শুতে পারবে, নাহলে তার মাথা যন্ত্রণা শুরু হবে। আর এর একটা শীত কাতুরে ভাব থাকবে। গরম সেক দিলে, গরম খাবার খেলে, গরম ঘরে থাকতে বেলোডোনা পেশেন্ট ভালো থাকবে। আর এই সর্দিটা যে বেরোবে, সবুজ রঙের সর্দি বের হবে। আর এ সমস্ত প্রবলেম ডান দিকে মাথা যন্ত্রণা, ডান দিকে চোখ লাল, ডান দিকে গলা টনসিল বাড়বে এবং সে গরম খাবার খেতে ভালোবাসবে, গরম জায়গায় থাকতে পছন্দ করবে। আর যেদিকে ব্যথা তার উল্টো দিকে শোবে, ডান দিকে যদি ব্যথা হয় সে বাঁ দিকে চেপে শোবে। এই সিমটম নিয়ে যদি কোনো পেশেন্ট আসে বা কারোর মধ্যে যদি এরকম সিমটম দেখা দেয়, তাকে বেলোডোনাই দিতে হবে, তবে পেশেন্ট সুস্থ হবে, নতুবা অন্য কোনো ওষুধ দিলে এই পেশেন্ট সুস্থ হবে না। বাচ্চাদের ক্ষেত্রে 6 পাওয়ার, বড়দের ক্ষেত্রে 30 পাওয়ার। যেহেতু এটা অ্যাকুট প্রবলেম, সেহেতু এখানে লো পাওয়ারের ওষুধ দিলে এবং রিপিটেড ডোজে দিলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হবে। বাচ্চাদের ক্ষেত্রে 2 ফোঁটা করে 1 ঘন্টা পর পর, যদি কম হয় তাহলে 3 ঘন্টা পর পর, আরও যদি কম হয় সারাদিনে 3 বার, আরও কম হলে সারাদিনে 2 বার, আরও কম হলে সারাদিনে 1 বার। এইভাবে ওষুধ খাইয়ে গেলে পেশেন্টটা সুস্থ হয়ে যাবে। পেশেন্ট সুস্থ হয়ে গেলে আর ওষুধ খাওয়ানোর দরকার পড়বে না। জাস্ট বডির রেজিস্ট্যান্স পাওয়ারটা বাড়ানো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের কাজ। সুতরাং পেশেন্ট যখন ভালো থাকবে তখন আর কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। সিমটমগুলো রিলিভ হবে, ভাইটাল ফোর্স যখন শক্তিশালী হবে, বডি রেজিস্ট্যান্স পাওয়ার যখন বেড়ে যাবে, তখন পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ওষুধের কাজ হচ্ছে, হোমিওপ্যাথি ওষুধের কাজ হচ্ছে পেশেন্টটাকে চিকিৎসা করা, ডিজিজটা না। অর্থাৎ ভাইটালিটি যখন কাজ করতে আরম্ভ করবে, মানে ভাইটালিটি পাওয়ারটা যখন বাড়িয়ে দেওয়া হবে, তখন বডি রেজিস্ট্যান্স পাওয়ারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। বডির মেকানিজমই পেশেন্টটাকে সুস্থ করবে। সুতরাং যে পেশেন্টের মধ্যে বেলোডোনা সিমটম পাওয়া যাবে তাকে বেলোডোনাই দিতে হবে, অন্য ওষুধ দিলে হবে না। আর বেশি পাওয়ার দিয়ে ওষুধ দিলে পেশেন্টের অ্যাগ্রাভেশন দেখা দিতে পারে। সেহেতু লো পাওয়ারের ওষুধ দিয়ে পেশেন্টকে বারবার ওষুধ খাইয়ে, একই ওষুধ বারবার খাইয়ে, একই পাওয়ারের ওষুধ বারবার খাইয়ে পেশেন্টকে সুস্থ করা যাবে। তাহলে বেলোডোনাতে বোঝা গেল। এরপর আসছি স্যাবাডিলা পেশেন্টও বর্ষাকালে বৃষ্টি ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে যদি হাঁচি সর্দি কাশি হয় এবং চোখ দিয়ে এবং নাক দিয়ে প্রচুর প্রচুর শ্লেষ্মা যদি সিক্রেশন হয়, চোখ দিয়ে যদি জল বারবার 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 বেরোতে থাকে এবং চোখ জ্বালা করে, নাক জ্বালা করে এবং চোখ রগড়াবে, নাক রগড়াবে, তার সঙ্গে কি হবে, চোখ দিয়ে জল পড়বে, চোখ জ্বালা করবে, রগড়ে রগড়ে চোখটা লাল হয়ে যাবে, নাকটাকে রগড়ে রগড়ে নাকটাও লাল হয়ে যাবে। আর কি হবে, স্যাবাডিলা পেশেন্টের টনসিলটা বাঁ দিকে প্রথম এফেক্ট করে, পরে ডান দিকে আসে। স্যাবাডিলা পেশেন্টও বেলোডোনার মতো গরম খাবার খেতে ভালোবাসে। স্যাবাডিলা পেশেন্টও
বেলুনের মতো শীত কাতুরে পেশেন্ট। সুতরাং এ গরম খাবার খেতে ভালোবাসবে, গরম জায়গা শুতে চাইবে, আর এও শীত কাতুরে পেশেন্ট, এও ঠান্ডা লেগে সর্দি কাশি হবে, আর মাথা যন্ত্রণাটা হবে প্রচুর চিন্তা ভাবনা করলে, এবং অফিসে প্রচুর কাজের চাপ, বাচ্চারা পরীক্ষা বসবে তার জন্য পড়ার জন্য প্রচুর চাপ, তাদের এই চিন্তা করে করে মাথা যন্ত্রণা শুরু হবে। এবং কৃমি যদি থাকে বাচ্চার মধ্যে বা বড়দের মধ্যে, কৃমির জন্য তার মাথা যন্ত্রণা হতে পারে। তাহলে যে পেশেন্টের মধ্যে কৃমির উপদ্রব থাকবে এবং ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, চোখে জল, নাক দিয়ে জল, হাঁচি, জ্বর যাই থাকুক না কেন, এই সিমটম যদি থাকে তো সেক্ষেত্রে স্যাবাডেলা দিতে হবে। স্যাবাডেলা স্পেলিংটা হচ্ছে এই, বাচ্চাদের ক্ষেত্রে 6 আর বড়দের ক্ষেত্রে 30 পাওয়ার। 2 ফোঁটা করে 1 ঘন্টা পর পর পেশেন্টকে খাওয়াতে হবে। যখন দেখবেন যে পেশেন্টের সিমটম আগের থেকে বেটার আছে, পেশেন্টের কন্ডিশন ভালো আছে, তখন এই ডোজটাকে কমাতে হবে। 2 ঘন্টা ছেড়ে, 3 ঘন্টা ছেড়ে, সারাদিনে 3 বার, সারাদিনে 2 বার, তারপর সারাদিনে 1 বার। যখন কমে যাবে পেশেন্টকে ওষুধ খাওয়ানো বন্ধ করতে হবে। ঠিক এইভাবে ওষুধ খাওয়ালে পেশেন্ট সুস্থ হবে। যদি ওষুধ সিলেকশন ঠিক হয় তাহলে ওই একটা ওষুধেই পেশেন্ট সুস্থ হবে। 2-3টে ওষুধ একসঙ্গে লাগে না, 2-3টে ওষুধ একসঙ্গে মিলিয়ে খাওয়ালেও হবে না, বেশি পাওয়ারের ওষুধ দিলেও পেশেন্ট সুস্থ হবে না। যদি ওষুধ সিলেকশন ভুল হয় তাহলে কোনো হাই পাওয়ারের ওষুধ দিলেও কাজ হবে না, 10টা-12টা ওষুধ মিশিয়ে খাওয়ালো, 5 মিশালি ওষুধ খাওয়ালো পেশেন্ট সুস্থ হবে না। যদি স্যাবাডেলা পেশেন্ট থাকে তবে তাকে স্যাবাডেলা দিলেই সুস্থ হবে, নচেত কোনো অন্য ওষুধ দিয়ে সুস্থ করা যাবে না। বোঝা গেল? এরপর আসছি ডাল কামারা। এটাও বর্ষাকালে এবং বৃষ্টিতে ভেজার পর বর্ষার শেষে, যখন বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে, শরৎকাল পড়ছে বা শীত আরম্ভ হচ্ছে, একটা ওয়েদার চেঞ্জ, ঋতু পরিবর্তনের সময় এই ওষুধটা খুব ভালো ব্যবহার হয়, কেন ওই সময়টায় ডাল কামড়ার সিমটমগুলো বেশি আকারে দেখা দেয়। আর দিনের বেলায় গরম, রাত্রিবেলা ঠান্ডা, বা রৌদ্রে ঘেমে ঘাম অবস্থায় যদি এসি রুমে ঢুকে তার ঘামটাকে শুকনো হয়, তারপর যদি তার ঠান্ডা লাগা, সর্দি কাশি, হাঁচি, জ্বর যাই হোক না কেন, সেক্ষেত্রেও ডাল কামড়ার সিমটম ডেভেলপ করে। আর যারা ড্যাম্প প্লেসে থাকেন বা স্যাঁতস্যাঁতে ভিজে মেঝের ওপরে শুয়ে থাকেন, তারপর যদি ঠান্ডা লাগে, সর্দি কাশি, জ্বর, হাঁচি, কাশি যাই হোক না কেন, সেক্ষেত্রেও ডাল কামড়া পেশেন্ট ডেভেলপ করে সিমটম। আর যারা এসি রুমে কাজ করেন, ঠান্ডা ঘরে কাজ করেন, তার ক্ষেত্রেও ডাল কামড়ার সিমটম ডেভেলপ করতে পারে। তাহলে কি সিমটম ডেভেলপ করলে আমি ডাল কামড়া দিতে পারি? এটা হলো কজেশন। ঠান্ডা লাগলো, সর্দি কাশি হলো, অনেক ওষুধ আছে, তার মধ্যে ডাল কামড়া একটা। ডাল কামড়ার মধ্যে কি সিমটম থাকলে আমরা ডাল কামড়া দেব? ঠান্ডা লাগার পর তার যদি শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টর সঙ্গে যদি হাঁচি হয়, সেক্ষেত্রে ডাল কামড়া একটা মোর ইম্পর্টেন্ট সিমটম। হাঁচি তার সঙ্গে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট তার সঙ্গে হাঁচি, এই একটা সিমটম। আর কি হবে? জ্বর, জ্বর অবস্থায় তার হাতে পায়ে যন্ত্রণা হবে। আর কি হবে? হাত পাগুলো কাঁপবে জ্বর অবস্থায়। তাহলে জ্বর যখন হবে তার হাত পাগুলো যন্ত্রণা হবে এবং হাত পাগুলো কাঁপবে, এটা ডাল কামড়ার সিমটম। আর যদি সে চুপচাপ শুয়ে থাকে তাহলে তার সমস্ত কষ্ট বৃদ্ধি পাবে। যদি সে নাড়াচড়া করে, গরম চাপা দিয়ে, গরম কভার ঢাকা দিয়ে গরম ঘরের মধ্যে থাকে,
তাহলে তার কষ্টগুলো আরাম পাবে। এগুলো ডাল কামড়া সিমটম। যখন শীত করবে তখন সে জল খেতে চাইবে, যখন সে গরম ফিল করবে তখন সে খাবার খেতে চাইবে। অন্য সময় সে জল খাবে না, যখন শীত করবে তখনই সে জল খেতে চাইবে, যখন সে গরম ফিল করবে, যা গরম হয়ে থাকবে, তখন সে খাবার খেতে চাইবে। এটাও ডাল কামড়ার সিমটম। তাহলে এইরকম সিমটম নিয়ে যদি কেউ আসে তখন তাকে ডাল কামড়াই দিতে হবে। আর কি হবে? চুপচাপ শুতে চাইবে, শীত কাতুরে পেশেন্ট, গায়ে ঢাকা দিয়ে থাকবে, আর গরম ঘরের মধ্যে সে থাকতে চাইবে। এই সিমটমগুলো থাকলে সেক্ষেত্রে ডাল কামড়াই দিতে হবে। আর যদি ঠান্ডা ঘরে থাকার পর বা এসি রুমে থাকার পর তার যদি বারবার পেচ্ছাপ পায়, সেটাও একটা ডাল কামড়ার সিমটম। তাহলে ডাল কামড়া বোঝা গেল। এই সিমটমগুলো নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাকে ডাল কামড়া দিতে হবে, তবে সে সুস্থ হবে। বাচ্চাদের ক্ষেত্রে 6 পাওয়ার, বড়দের ক্ষেত্রে 30 পাওয়ার। ওই একই প্রসেসে আগে যেভাবে বলেছি ঠিক ওইভাবে খাওয়াবেন, তাহলে পেশেন্ট সুস্থ হবে। এরপর আসছি ন্যাট্রাম সাল্প। ন্যাট্রাম সাল্পও বর্ষাকালে বৃষ্টিতে ভেজার পর বা ড্যাম প্লেসে থাকার পর, ডাল কামড়ার মতনই ড্যাম প্লেসে থাকার পর বা ঠান্ডা ঘরে থাকার পর তার যদি সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে জল ঝরা, চোখ দিয়ে জল পড়া, জ্বর, এসব সিমটম দেখা দেয়, বা সমুদ্রের ধারে যদি কেউ বেড়াতে যায়, সমুদ্রের ঠান্ডা হাওয়া বা সমুদ্রের নোনা হাওয়া লাগার পর তার যদি ঠান্ডা লাগে, সর্দি, কাশি, হাঁচি, কাশি, জ্বর যাই হোক না কেন, সেক্ষেত্রেও ন্যাট্রাম সাল্প ইজ দ্য বেস্ট মেডিসিন। বোঝা গেল? তাহলে ন্যাট্রাম সাল্পের সিমটম হবে কি? ন্যাট্রাম সাল্প নাক দিয়ে যে সর্দি বেরোবে সেটা সবুজ রঙের সর্দি বেরোবে। আর যখন কাশবে, ন্যাট্রাম সাল্প পেশেন্টের কাশি যখন হবে, সে বাঁ দিকে হাত দিয়ে চেপে ধরে কাশবে। এটাও একটা ন্যাট্রাম সাল্পের মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। যখন কাশবে বাঁ দিকে দুটো হাত দিয়ে চেপে ধরে, বুকটা চেপে ধরে কাশবে। বাঁ দিকে লেফট লোয়ার লাংসকে এফেক্ট করে ন্যাট্রাম সাল্পের পেশেন্টের ক্ষেত্রে। সুতরাং যখনই সে কাশবে বাঁ দিকে দুটো হাত চেপে ধরে কাশবে। এই সিমটম দেখে ন্যাট্রাম সাল্প আসা যায়। আর কি হবে ন্যাট্রাম সাল্পের ক্ষেত্রে? তার মানসিক অবস্থাটা, ধরুন সমুদ্রে এক বেড়াতে গেছে, সে অসুস্থ হয়ে পড়ল, আর তার সঙ্গে যারা গেছে তারা সে চান করছে, আনন্দ করছে, কিন্তু সে করতে পারছে না। যার ফলে কি হবে? তার মনে একটা দুঃখ লাগবে, তার মনে একটা রাগ হবে, সে কারোর সঙ্গে কথা বলতে চাইবে না, সে একা থাকতে চাইবে, তার সঙ্গে কেউ কথা বলুক সেটাও সে পছন্দ করবে না, গুম মেরে চুপচাপ একা বসে থাকবে, এবার রাগ থাকবে। ন্যাট্রাম সাল্পের পেশেন্টের ক্ষেত্রে এই সিমটমগুলো ডেভেলপ করবে। আর বর্ষাকালে যে সমস্ত শাক জলো জায়গায় হয়, সেই সমস্ত শাক খেলেই তার পাতলা পায়খানা হবে। এটাও একটা ন্যাট্রাম সাল্পের সিমটম। সর্দি কাশি হলো, জ্বর হলো, হাঁচি হলো, তার সঙ্গে যদি পাতলা পায়খানা হয় বর্ষাকালে শাক পাতা খেয়ে, তাহলেও ন্যাট্রাম সাল্প এটা বেস্ট মেডিসিন। আর সমস্ত সিমটমগুলো সকালের দিকে বৃদ্ধি পায় এবং রৌদ্রে গেলে তার কষ্ট বাড়ে। এটাও একটা ন্যাট্রাম সাল্পের সিমটম। তাহলে এই সমস্ত সিমটম নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, তাকে ন্যাট্রাম সাল্পই দিতে লাগবে, এবং ন্যাট্রাম সাল্প দিলেই সুস্থ হবে, অথবা অন্য কোনো ওষুধ দিলে ওই পেশেন্ট সুস্থ হবে না। তাহলে বোঝা গেল, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে পেশেন্টকে সুস্থ করা হয়, কোনো ডিজিজকে সুস্থ করা হোমিওপ্যাথি ওষুধে হয় না। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটা হ্যানিম্যান সাহেব বলে গেছেন। আর অ্যাট এ টাইম একটাই ওষুধ দেওয়ার কথা হ্যানিম্যান সাহেব বলে গেছেন। সুতরাং পাঁচমিশালি ওষুধ খাইয়ে পেশেন্টকে কখনো সুস্থ করা যায় না, পেশেন্টের ক্ষতি হয়। আর বেশি পাওয়ারের ওষুধ খাইয়েও পেশেন্টকে সুস্থ করা যাবে না, যদি তার রেজিস্ট্যান্স পাওয়ার খুব কমে যায়। যখন রেজিস্ট্যান্স পাওয়ার খুব কমে যাবে, ডাউন হয়ে যাবে, তখন বেশি পাওয়ারের ওষুধ দিতে হয়।
নচেত নহে। আর অ্যাকুট অবস্থায় সিমটমগুলো প্রমিনেন্টলি দেখা দেয়, যার ফলে সিমটম যখন প্রমিনেন্ট দেখা যায় একটা নির্দিষ্ট ওষুধ সিলেকশন করতেও কোনো অসুবিধা হয় না। পেশেন্টের সিমটম যে মেডিসিনকে ইন্ডিকেট করবে সেই ওষুধটাই দিতে হবে। 2-4টে ওষুধ মিশিয়ে খাওয়ালে কখনোই পেশেন্ট সুস্থ হবে না। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার কোনো উপকার লাগে বা অন্য কারো যদি উপকারে লাগে তাহলে খুবই ভালো হয়। আর বেল আইকনটা একটু পুশ করে দেবেন, তাহলে পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও দেব তখন আপনাদের মোবাইলের মধ্যে মেসেজ চলে যাবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9339308524। এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারো কোনো প্রবলেম হলে ফোন করতে পারেন, কোনো দরকার হলে ফোন করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো পেশেন্ট যদি কোনো মেসেজ পাঠাতে চায় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980181769। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠাতে পারেন বা যোগাযোগ করতে পারেন। কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আমার যদি কোনো বক্তব্য ভুল থাকে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি খুশি হব। নমস্কার।